পিআর নিয়ে মতবিরোধী রাজনীতির মাঠে উত্তাপ, আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা বলছে জামায়াত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব, ট্রাইব্যুনালে নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও, জবানবন্দির পর মাহমুদুর। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার তাগিদ প্রধান উপদেষ্টার। দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন। এবং মন্ত্রী এমপিও ক্ষমতাবানদের প্লট দিতে বন উজাড় করে তৈরি করা হয়েছে পূর্বাচল, বললেন পরিবেশ উপদেষ্টা। দুর্নীতির দায়ে সাবেক রাজুক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। এশিয়া কাপ প্রসঙ্গ। আবুধাবিতে আফগানিস্তানকে 8 রানে হারিয়েছে বাংলাদেশ। রুদ্ধশ্বাস জয়ে টিকে রইল টাইগারদের সুপার 4-এর সম্ভাবনা। টস জিতে আগে ব্যাট করতে নেমে 5 উইকেটে হারিয়ে 154 রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে 146 রানে অল আউট হয় আফগানরা। ম্যাচ সেরা হয়েছেন নাসুম আহমেদ। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচ জয়ের পর সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঐতিহাসিক জয়ের সাক্ষী হলাম, সেই সাথে বাংলাদেশ দলের সুপার 4-এর যে ইকুয়েশন, সেই সুপার 4-এর ইকুয়েশনটাও বেশ ভালোভাবে বেঁচে রইল। বাংলাদেশ দল প্রথমবারের মতন আফগানিস্তানকে দেশের বাইরে টি-20 ফরম্যাটে হারালো এবং এই একটা জয়ের জন্য বাংলাদেশ দলের অপেক্ষা প্রায় দীর্ঘ 11 বছরের। এবং ঐতিহাসিক সেই জয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় আসলো যখন বাংলাদেশ দলের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, যখন শ্রীলঙ্কার কাছে হারের পরে এই দলের ভবিষ্যৎ নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তুলছিল। তখন বাংলাদেশ দল দেখিয়ে দিল যে তারা এই টুর্নামেন্টে শুধুমাত্র অংশগ্রহণের জন্য আসেনি এবং 18 তারিখের ম্যাচের আগে এখন বাংলাদেশ বলতেই পারে তারা ভালো ক্রিকেটটা খেলেছে। যদিও বা এই জয়ের পেছনে অনেক যদি কিন্তু রয়েছে, হয়তো জাকের আলীর ব্যাটিংটা প্রশ্ন জাগাতে পারে, হয়তো একটা বোলার কেন বাংলাদেশ কম নিয়ে খেলেছে সেটা একটা প্রশ্ন জাগাতে পারে। তবে সব ছাপিয়ে আপাতত টাইগার ভক্তদের মতো বাংলাদেশ দলও কিছুটা হলেও স্বস্তিতে থাকবে যে তারা একটা দারুণ জয় তুলে নিয়েছে। সেই জয়টা আসলে তাদের সুপার 4-এর ইকুয়েশনে রেখেছে এবং বাংলাদেশ দল এই জয়ের পরে আরো 2 দিন এই আবুধাবিতেই থাকতে যাচ্ছে এবং তারা এখানে থেকে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা মনিটর করবে, যেখানে আসলে শ্রীলঙ্কা যদি আফগানদের হারিয়ে দেয় তাহলে কোনো ধরনের সমীকরণ, কোনো ধরনের যদি কিন্তু প্রয়োজন নেই, বাংলাদেশ দল সরাসরি সুপার 4-এ উঠে যাবে। এছাড়া আফগানিস্তান জিতলেও একটা ইকুয়েশনের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে নেট রান রেটের হিসেব টানা হবে। বাংলাদেশ দল আজকে যে জয়টা পেয়েছে তাতে তাদের নেট রান রেট মাইনাস থেকে প্লাসে চলে এসেছে। তবে এখন দেখার বিষয় বাংলাদেশের ভাগ্য যেটা শ্রীলঙ্কানদের হাতে রয়েছে, সেই শ্রীলঙ্কানরা আসলে আফগানদের হারাতে পারে কিনা। মোমেন্টামটা আপাতত তাদের পক্ষেই রয়েছে, কারণ আফগানিস্তান যে হারের দেখাটা পেল এই আগামী একদিনের একটা বিরতির পরে, সেই হারের ধকল কাটিয়ে উঠে শ্রীলঙ্কার বিপক্ষে তারা জয় তুলে নেওয়াটা অনেকটাই কঠিন হবে। যদিও বা এই কন্ডিশনে শ্রীলঙ্কা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে সেই ম্যাচে শ্রীলঙ্কাকেই ফেভারিট বলা যেতে পারে এবং শ্রীলঙ্কার যে ইতিহাস এই এশিয়া কাপের টুর্নামেন্টে তাতে শ্রীলঙ্কা দলের জন্য আসলে একটা অ্যাডভান্টেজ থাকবে যে তারা আফগানদের বিপক্ষে একটা আপার হ্যান্ডে থেকেই খেলতে। সরাসরি যুক্ত ছিলাম সংযুক্ত আরব আমিরাতে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর চায় তাহলে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আলোচনার টেবিলে না থাকা ইস্যু নিয়ে মাঠে নামলে তার জবাব মাঠেই দেয়া হবে। গুলশানে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন পেছালে জাতীয় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে বলেও শঙ্কা এই বিএনপি নেতার। ঐকমত্য কমিশনের বৈঠকে চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে চলমান আলোচনার মধ্যেই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবিতে আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে পিআর এর দাবি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। রাজনৈতিক হীন উদ্দেশ্যে
অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব। ঘোষিত সময়ে আগামী নির্বাচন না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও জানান বিএনপির এই নেতা। যদি আমরা স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন সালাহুদ্দিন আহমদ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটা নির্ধারিত হোক। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলেও সাফ জানান বিএনপির এই নেতা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পিআর পদ্ধতিতে ভোট হলে টালবাহানা বন্ধ হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। আলোচনার মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে বলেও আশাবাদী দলটি। অন্যদিকে আনুপাতিক হারে ভোটের দাবিতে অনড় ইসলামী আন্দোলনও একই সঙ্গে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি স্বীকৃতি চায় দলটি। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদে আইনি ভিত্তিসহ বেশ কিছু দাবিতে রাজধানীর বাসব খেলার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশ। সোমবার বিকেলে গণসমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পিআর পদ্ধতিতে ভোট এবং নির্বাচনের আগেই জুলাই সনদে আইনি স্বীকৃতি দাবি করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমাদের এই নির্বাচনের আগেই জাতীয় আমাদের এই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। আর একটা দাবি আমাদের মৌলিক হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকে না। এদিন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। ঢাকা ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াতের আমির। তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার আপনাদের সাথে মিলেমিশে একসাথে কাজ করতে পারি। পরে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, বৈঠকে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়েও আলোচনা হয়েছে। ডাকসু এবং জাকসু নির্বাচন নিয়ে যে টালবাহানা হয়েছে, পিআর হলে জাতীয় নির্বাচনে এসব হবে না। জাকসু নির্বাচনের যে নাটক হয়েছে, তো বোঝা যায় যে ফেয়ার ইলেকশন তারা পছন্দ করছে না। অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। 31টি রাজনৈতিক দলের মধ্যে 26টি দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই উল্লেখ করে অধিকাংশের ঐক্যের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আব্দুল্লাহ তাহের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতবিরোধ, রাজনীতিতে বাড়ছে অনিশ্চয়তা। বিশেষ করে সাংবিধানিক বিষয়গুলোর সংস্কার কিভাবে হবে তা নিয়ে এখনও বিপরীতমুখী অবস্থানে অনড় দলগুলো। সংস্কারের আলোচনা থেকে কর্মসূচি গড়াচ্ছে রাজপথে। বিশ্লেষক বলছেন, দলগুলো এক জায়গায় আসতে না পারলে ব্যর্থ হবে ঐকমত্য কমিশনের উদ্যোগ। অনিশ্চিত গন্তব্যে যাবে রাজনীতি। ফারুক ভাইয়ের অভিনয় রিপোর্ট। প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে সংস্কার প্রশ্নে ফেব্রুয়ারি থেকে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে আসছে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাইয়ের মধ্যে সনদ চূড়ান্ত করার কথা বলা হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। 7 মাসের দেন দরবারে মৌলিক অনেক ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেনি কমিশন। ফলে আরও এক দফা বাড়াতে হয় কমিশনের মেয়াদ। সংস্কারের কার্যক্রমে এগিয়ে যেতে পারি। ঐকমত্য কমিশনের অনেক প্রস্তাবে যেমন বিভিন্ন দল দ্বিমত জানিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে, তেমনি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। এখনও আগের অবস্থানে অনড় দলগুলো। সংবিধান সম্পর্কিত সংস্কারের প্রতিষ্ঠিত পদ্ধতি সংসদের বাইরে যেতে নারাজ বিএনপি। প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে দলটি। বিপরীতে সাংবিধানিক আদেশে সংস্কার চাই জামায়াত সহ কিছু দল। আর এনসিপির দাবি, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই
যে কোনো অনির্বাচিত ব্যক্তি বা অনির্বাচিত গোষ্ঠী বা কোনো দল সংবিধান সংশোধন করতে পেরেছে। সুতরাং সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। অধ্যাদেশ জারি করে, স্পেশাল সাংবিধানিক অর্ডার জারি করে সংবিধান সংশোধন করার চিন্তা করা মোটেই সঠিক হবে না। দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন চায়। সংস্কারের ভিত্তিতে নির্বাচন করতে হলে আইনি ভিত্তি দিতে হবে। আমরা প্রথম বলছি যে সাংবিধানিক অর্ডারটা আসুক, তারপরে সময় থাকলে গণভোট দিবে। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো যদি সংশোধনী দিয়ে এটাকে নিয়ে আসা হয়, তাহলে এর আগে যেমন অনেকগুলো সংশোধনীকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেগুলোকে বাতিল করা হয়েছে, তো সেরকম ধরনের একটা পরিস্থিতি ভবিষ্যতে তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে গণপরিষদই সব থেকে ভালো উপায়। পরস্পর বিরোধী অনড় অবস্থান এখন আর কেবল আলোচনার টেবিলই সীমাবদ্ধ নয়। দাবি আদায়ে চলতি সপ্তাহেই অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত সহ সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দল। নতুন এই মেরুকরণ যে সংকট বাড়াতে পারে সে শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না রাজনীতিকরাও। নানা ধরনের কথা বলে এখন দেশের মধ্যে একটা জট সৃষ্টি করেছে। যেসব কথা আগে এই অভ্যুত্থানের আগে কোনোদিন শুনি নেই, সেই ধরনের সরকার ব্যবস্থা তার প্রবর্তন করতে চায়। শান্ত একটা পরিবেশে যখন আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তখনই এই নির্বাচনকে বিলম্বিত অথবা বিলুপ্ত করার জন্য এই কতগুলো দল তারা এসব কথা বলছে। আমরা সেটা চাই না। দেশ ঝুঁকিতে পড়ুক সেটাও চাই না। দেশ আবার আগের সেই স্ট্রাকচারে সামনে আগাক এটাও আমরা চাই না। আমরা চাইব কোনটা, রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমত পৌঁছতে হবে। এখানে সরকারের একটা ভূমিকার বিষয় রয়েছে, তাদেরকেও সংস্কারের বিষয়ে একটা পজিটিভ অবস্থান নিতে হবে। তো সরকার যদি সেই দৃঢ়তাও রাখতে পারেন, তাহলে একটা আমরা একটা উত্তরের দিকে যেতে পারব। বিশ্লেষকরা বলছেন, মতবিরোধ টেবিল থেকে যেভাবে রাজপথে গড়াচ্ছে, তাতে নির্বাচন হয়ে যাচ্ছে শর্তযুক্ত আর রাজনীতি যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে। যদি সমঝোতা না হয় তাইলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনিশ্চিত অবস্থা। জামায়াত সহ ইসলামী দলগুলো তারা রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অবস্থায় তো ভিন্ন মত শুধু স্পষ্ট না, আলাদা মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রয়াস গত কয়েক মাস যাবত, সেটা ব্যর্থ হয়েছে বলেই মনে হয়। সংস্কার বাস্তবায়ন ইস্যুতে দলগুলোর সঙ্গে বুধবার আবারও বসতে পারে ঐক্যমত্য কমিশন। কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতিতে সন্তুষ্ট এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতেও বিচার যেন অব্যাহত থাকে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকার করতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো রাজনৈতিক সরকারের নৈতিক দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে জবানবন্দিতে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সর্বশেষ সাক্ষী গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। তবে এই মামলার তারকা সাক্ষী দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের জেরা সম্পন্ন না হওয়ায় ফিরে যান এনসিপি নেতা। বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, এই সরকারের পরও বিচার কাজ যেন অব্যাহত থাকে, সেজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায়, তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। এদিন জবানবন্দি শেষ করেন মাহমুদুর রহমান। সাক্ষ্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিচার হলে ভবিষ্যৎ সরকারগুলোও সতর্ক হবে। শেখ হাসিনাও একজন ছোটখাটো হিটলার ছিলেন, হিটলারের মতো ক্ষমতা তার ছিল না, কিন্তু মানসিকতায় তিনি হিটলারকে ছাড়িয়ে গিয়েছিলেন। তার এই সাক্ষ্য শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য বা আসামিদের অপরাধ প্রমাণের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে
একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করে তিনি আরও বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি তৈরি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা জানান ডক্টর ইউনূস। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজা আয়োজনের খোঁজ খবর নিতে মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ধর্ম উপদেষ্টাকে সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মতবিনিময় সভায় অংশ নেন ডক্টর ইউনূস। বলেন, আইন শৃঙ্খলার বেষ্টনী নয়, মুক্তভাবে উৎসব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ধর্মের ভিত্তিতে বিভক্তি হলে হেরে যাবে বাংলাদেশ, তাই বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই, পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে নির্বিঘ্ন উৎসবের প্রত্যাশার কথা জানান ডক্টর ইউনূস। এখন সূচি 2 দিনের থেকে 4 দিন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে মন্ত্রী, এমপি ও তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে বন উজাড় করে পূর্বাচল তৈরি করেছে রাজুক। একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়েছে। তাপমাত্রা বাড়ায় 2024 সালে বাংলাদেশে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। তীব্র তাপমাত্রায় 2024 সালে 25 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে বাংলাদেশে। আর্থিক ক্ষতির পরিমাণ 13 থেকে 17 লাখ ডলার, যা মোট দেশজ উৎপাদনের 0.4 ভাগ। নগরীতে সবুজায়ন কমে যাওয়া ও জীবনযাত্রার কারণে নাজুক অবস্থায় রাজধানী ঢাকার মানুষ। কর্মক্ষমতা কমার পাশাপাশি বেড়েছে অসুস্থতা। তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়, এভাবে চলতে থাকলে আগামী 25 বছরে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতেও বাধা সৃষ্টি করবে অতি তাপমাত্রা। There is really an economic toll of rising temperature, and the productivity losses that were presented are quite significant. So that has an impact on growth, that has an impact on job creation. প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নগর সৃষ্ট তাপপ্রবাহ নিয়ন্ত্রণ জরুরি উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, মন্ত্রী, এমপিদের স্বার্থ রক্ষা করে পূর্বাচল, উত্তরার মতো রাজুকের এরিয়া ভিত্তিক পরিকল্পনা হয়েছে বন উজাড় করে, যা অপূরণীয় ক্ষতি। মন্ত্রী, এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, 1980 সালের পর তাপমাত্রা বেড়েছে 1.1 ডিগ্রি, তবে অনুভূত হয় 4.5 ডিগ্রি সেলসিয়াস। এতে ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কাশি, অতিরিক্ত ক্লান্তি ও শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পূর্বাচল প্রকল্পে দুর্নীতিসহ অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের জালে সাবেক রাজুক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। তার বিরুদ্ধে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ট্রাস্টি বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ জমা পড়ে রাজুকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। চলতি বছরের মার্চে রাজুক চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরপরই তার বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন। কয়েক মাসের অনুসন্ধান শেষে মঙ্গলবার সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক, যেখানে 36 কোটি টাকার অবৈধ সম্পদ ও 177 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 177 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ
প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দিয়েছেন। এদিকে নর্দার্ন ইউনিভার্সিটির ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাস্ট এ বিভিন্ন পদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠান সমূহের তহবিল থেকে ১৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ মোট ৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজু করেছে। এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিলবোর্ড স্থাপনে ২৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির আর কারো উপর আঘাত আসলে দেশের জনগণ চুপ থাকবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাজধানীর শাহবাগে মঙ্গলবার বিকেলে জুলাই মঞ্চ আয়োজিত জুলাই জনতার সমাবেশে কথা বলেন তিনি। দেশে আরেকটি ১/১১ পরিকল্পনা হচ্ছে জানিয়ে রাশেদ বলেন, নিজেদের মধ্যে বিভক্তি তৈরি হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ তৈরি হবে। সমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা গণহত্যার বিচার, জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধ ও নুরুল হক নূরের উপর হামলার বিচারের দাবি জানান। জনগণের কাতারে আসুন, জনগণের পাশে থাকুন, জনগণের মতামতকে উপেক্ষা করে যারা এই ক্ষমতাকে দখল করতে চাবেন তাদের পরিণতি কিন্তু হাসিনার মতো হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া অন্যদের নিয়োগ বন্ধ সহ ৭ দফা দাবিতে গাজীপুর রেল লাইন অবরোধ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। মঙ্গলবার বিকেলে শিববাড়ি এলাকায় রেল লাইনে জড়ো হন তারা। বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা। পরে রেলপথ অবরোধ করেন। এতে ১.৫ ঘন্টা ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ থাকে। পরে বুধবার গাজীপুর চৌরাস্তা অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে উপসহকারী প্রকৌশলীর পদ থেকে ৫০% পদোন্নতি দিয়ে সহকারী প্রকৌশলী করা, সব প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপসহকারী প্রকৌশলীর পদ নির্ধারণ, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার করা বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে দেশের প্রয়োজনেই। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় নয়। অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে প্রভাব পড়বে না। মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে জ্বালানি আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে বাংলাদেশের। চুক্তি অনুসারে আগামী ১৫ বছর ধাপে ধাপে ১ লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। বর্তমানে প্রতিষ্ঠানটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। পিটার হাসের প্রতিষ্ঠান বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে তো পিটার হাসকেই কোথায় করে। এর আগে মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে গম আমদানি করা হলেও ভোক্তা পর্যায়ে এর প্রভাব পড়বে না বলে জানান তিনি। গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্বিক ইস্যুটা যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই। সার আমদানিতে দুর্নীতির অভিযোগ সরকার খতিয়ে দেখবে বলেও জানান অর্থ উপদেষ্টা। আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, দুইটাই। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, কিন্তু বাধা হয়ে আছে দুর্নীতি, কর কাঠামো ও আমলাতান্ত্রিক জটিলতা। নবনিযুক্ত মার্কিন কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট কথা জানিয়েছেন। বলেন, বাংলাদেশে কৃষি, জ্বালানি ও এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এদিকে বাংলাদেশ মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে টিকফা চুক্তিকে কাজে লাগানোর পরামর্শ অ্যামচাম প্রেসিডেন্টের।
বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। দেশটি $7 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশে, বিপরীতে আমদানি করে $1 বিলিয়ন পণ্য। এই বাণিজ্য ঘাটতি কমাতে যখন শুল্ক বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপ নিতে মরিয়া মার্কিন প্রশাসন, তখন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে AmCham আয়োজিত সেমিনারে দেশটির কমার্শিয়াল কনসুলার জানান, বাংলাদেশে কৃষিপণ্য, জ্বালানি ও এয়ারক্রাফট রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। We're looking to expand U.S. exports here in so many different ways in other sectors. So power and energy, aviation, agriculture, as I mentioned. এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথাও জানান তিনি। Private sector faces in Bangladesh a corruption, financial governance, a complicated tax regime, infrastructure and logistics, bureaucracy. AmCham প্রেসিডেন্ট বলেন, শুল্ক জটিলতা দূর করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে টিকফা চুক্তি কাজে লাগাতে পারে বাংলাদেশ। We are fortunate to have a very strong platform, that is TICFA, where both the countries, US and Bangladesh, can negotiate or can have dialogue for mutual benefit. এ সময় মার্কিন বিনিয়োগ বাড়াতে বন্দর জটিলতা কমানো, অবকাঠামো উন্নয়নেরও দাবি জানান AmCham প্রেসিডেন্ট। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। একীভূত করতে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ ও এমডির পদ। আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্তে একমত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভার সদস্যরা। বাস্তবায়নের পথে শরিয়া ভিত্তিক 5 দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় গত 2রা সেপ্টেম্বর থেকে টানা 3 দিন 5 ব্যাংকের শুনানি শেষে মার্জারের পক্ষে মত দেয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক পর্ষদ। তবে বিরোধিতা করে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় গত 7 সেপ্টেম্বর 35,000 কোটি টাকার 20,200 কোটি টাকা মূলধন বরাদ্দ দেয় সরকার। এক সপ্তাহ পর সোমবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি ব্যাংকে নিয়োগ পাবেন একাধিক সদস্যের টিম। 5টি ব্যাংক মার্জের আওতায় আসছে এবং এই ব্যাপারে এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত চূড়ান্ত আছে। প্রশাসক এবং তার নেতৃত্বে একটা টিম থাকবে, সেই প্রতিটা ব্যাংকেই একটা করে টিম দেওয়া হবে। এই টিম বর্তমানে এমডি থাকবে, তারা তার সাথে একত্রে কাজ করবে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। মার্জার প্রক্রিয়ায় এটিকে বড় পদক্ষেপ বলে মনে করছেন তারা। তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা, তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা। সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসেবে এই 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানত নেমে আসে 1,36,000 কোটি টাকায়, যার বিপরীতে মোট ঋণের হার 1,95,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকগুলোতে খেলাপি 77%। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে একীভূত করার পরিকল্পনা নেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে জাহাজ ফেরানো থেকে শুরু করে কন্টেইনার ওঠানামা সহ যাবতীয় সেবার বিপরীতে 30 থেকে 50% পর্যন্ত ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দীর্ঘ 39 বছর পর এই ট্যারিফ বাড়ানো হলেও ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে যাওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। বিশেষ করে জাহাজের অবস্থানকালীন 12 ঘন্টার জন্য বাড়ছে 100%, আর 36 ঘন্টার জন্য বেড়েছে 900% পর্যন্ত। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে মঙ্গলবার ভোর থেকে কার্যকর হলো চট্টগ্রাম বন্দরের বহুল আলোচিত নতুন ট্যারিফ সিস্টেম। নতুন এই ট্যারিফ অনুযায়ী পাইলটিং চার্জ $800 মার্কিন এবং প্রতিবার জাহাজ টেনে আনার ট্রাক চার্জ $615 থেকে শুরু করে $6,830 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কন্টেনার ওঠানামা থেকে শুরু করে অন্যান্য সেবার ট্যারিফ বেড়েছে 25 থেকে 50% পর্যন্ত। বন্দর ব্যবহারকারী যারা আছে তাদের সেবা প্রদান যেন আমরা স্মুথলি করতে পারি, তাদের জন্য যেন আমরা ফ্যাসিলিটিসগুলো নির্মাণ করতে পারি, চট্টগ্রাম বন্দরের যেন এফিসিয়েন্সি বাড়ে। চট্টগ্রাম বন্দরে বাড়তে জাহাজের অবস্থানকালীন সময়ের ট্যারিফ লাগামহীনভাবে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিপিং ব্যবসায়ীরা। আর এতে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ানো শঙ্কা তাদের। তবে বন্দরের দাবি প্রতি কেজিতে বেড়েছে মাত্র 12 পয়সা। ইনক্রিজ যেটাই হবে না কেন, সেটা শিপিং এজেন্টের প্রিন্সিপাল না, সেটা তাদের ফ্রেডের সাথে জাহাজের ভাড়ার সাথে সংযুক্ত করে নেবে। ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে বন্দরে কনসালটেন্ট হিসেবে কাজ করেছে স্পেনের প্রতিষ্ঠান আইডম। এশিয়ার 10টি সহ 17টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম এবং ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে।
অবশেষে 30 থেকে 41% পর্যন্ত ট্যারিফ বাড়ানো হয়েছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন ট্যারিফ বাড়ানোর সাথে সাথে বাড়াতে হবে বন্দরের সেবা, আধুনিকায়ন করতে হবে যন্ত্রপাতির। চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য বোঝাই কন্টেনার ফেলে রাখার প্রবণতা রোধ করতে নতুন ট্যারিফে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আবেদন করব যে আমাদের অবস্থান থেকে যে সংশ্লিষ্ট দপ্তরের কাছে যদি সুযোগ থাকে তার ট্যারিফের ব্যাপারে আরেকটু বিবেচনা করা উচিত। সংকট এড়াতে 12 থেকে 15% ট্যারিফ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বন্দর ব্যবহারকারীরা, কিন্তু বেড়েছে প্রস্তাবের চেয়ে কয়েক গুণ বেশি। সার্ভিসটা এনশিওর করতে হবে, ইকুইপমেন্ট ফ্যাসিলিটিগুলো বাড়াতে হবে, তাহলে দেখবেন যে আলটিমেটলি বন্দরের যে সেবা, এই সেবাটা আসলে যৌক্তিক হবে। বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের তালিকায় 68তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উন্নয়নশীল দেশে উত্তরণ আরও 3 বছর পেছাতে কাজ করছে সরকার, এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এদিকে মার্কিন অতিরিক্ত শুল্কে সুবিধাজনক অবস্থায় থাকলেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি $1.25 বিলিয়ন কমে যেতে পারে বলে মনে করেন অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। সবকিছু ঠিক থাকলে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা বাংলাদেশের, যে প্রক্রিয়া শুরু হয়েছিল 2018 সালে। তবে নানা সমালোচনার মুখে চূড়ান্ত স্বীকৃতি আরও 3 বছর পেছাতে সরকার কাজ শুরু করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার রাজধানীর সিডাপে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর ডেফার করতে পারি তাহলে সেইটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে, এক্সপার্টদের অপিনিয়ন নিচ্ছি, তাদের এক্সপার্টাইজ নিয়ে আমরা এই ডকুমেন্টগুলো করে আমরা প্রেস করার চেষ্টা করছি। আশা করি যে আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া পেছালে বড় দেশগুলো বাড়তি সুবিধা অব্যাহত রাখবে কিনা এমন সংশয় জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। সিডিপি কে এনে আমরা যে একটা রেকমেন্ডেশন নিতে পারলে এটা আমাদেরকে হেল্প করতে পারে। আমাদের মোরালি হয়তো আমরা অনেক স্ট্রং পজিশনে থাকবো, বিকজ সিডিপি মনে করে যে বাংলাদেশে একটু সময় দেওয়া দরকার, এবং এটা হাতে নিয়ে ইউএনজিএতে গেলে হয়তো আমাদের কনসেনসাস বিল্ড করতে সুবিধা, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি। আমি মনে করি দেয়ার ইজ অনলি 50-50 চান্স যে আমরা এখান থেকে অতিরিক্ত কোনো সময় পেতে পারি। মার্কিন অতিরিক্ত শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি $1 বিলিয়ন পর্যন্ত কমার শঙ্কার কথা জানান র্যাপিড চেয়ারম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আমদানি প্রায় $10 বিলিয়ন পর্যন্ত এই বছর কমতে পারে। তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শেয়ার বাড়তে পারে, তো ওইটা বাড়ার পরেও টোটাল রপ্তানি নাও বাড়তে পারে, যেহেতু ওভারঅল যে মার্কেটের সাইজ যে পাই সেটা সংকুচিত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা 14% মতো কিন্তু ফল করতে পারে। রফতানি আয়ের ধারা অব্যাহত রাখতেই ইউরোপ সহ অপ্রচলিত বাজার ধরার সুযোগ তৈরির পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পর্দা উঠছে সাউথ এশিয়া ট্রেড ফেয়ারের। 4 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে শতাধিক এক্সিবিটর ও স্বনামধন্য ব্র্যান্ডসমূহ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তথ্য জানান আয়োজক প্রতিষ্ঠান সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলার সহযোগিতায় থাকবে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় এবং রফতানি উন্নয়ন ব্যুরো। সংবাদ সম্মেলনে বলা হয়, সাউথ এশিয়া ট্রেড ফেয়ারের মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী হবে, বিশেষ করে শিল্প, বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন ক্ষেত্র তৈরি করবে। প্রদর্শনীতে থাকবে টেক্সটাইল ও ফ্যাশন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি পণ্য, হস্তশিল্প, জেমস ও জুয়েলারি পণ্য, ভোগ্য পণ্য, ইলেকট্রনিক্স সহ বৈচিত্র্যময় পণ্য। 4 দিনের এই মেলার পর্দা নামবে 21 সেপ্টেম্বর। ফেসবুকে পেজ খুলে প্রতারণার ফাঁদ। বিশেষ পরীক্ষার ভুয়া প্রশ্ন দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নিত লাখ লাখ টাকা। চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর পুলিশ জানায়, প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ব্লক করে দেওয়া হতো ভুক্তভোগীদের।
তার যে বিজ্ঞাপনটা যে আপনাকে বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি চাকরি সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতারণার ফাঁদ, টাকার বিনিময়ে বিক্রি হয় ভুয়া প্রশ্নপত্র। সম্প্রতি এমন অভিযোগের প্রমাণ মিলেছে। প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিট। তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিকাশে প্রায় 2 লাখ টাকা, 4টি মোবাইল, একটি ল্যাপটপ ও 8টি সিম কার্ড। মঙ্গলবার দুপুরে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট ইউনিটের যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সংবাদ সম্মেলনে জানান, জায়েদ খান অল অ্যাডমিন হেল্পার নামে ফেসবুক পেজ থেকে পরীক্ষার্থীদের দেখানো হতো প্রলোভন। প্রশ্ন বিক্রির নামে টাকা নিয়ে ভুক্তভোগীদের দেয়া হতো ব্লক করে। তার মোবাইল ফোনে এই ফেসবুক আইডি এবং তার যে বিজ্ঞাপনগুলো যে প্রচার করেছে সে সংক্রান্ত আমরা তথ্য উপাত্ত পাই এবং তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। দেখা যাচ্ছে প্রতারক চক্র যারা প্রশ্নপত্র নিতে চায় তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে। 6 মাস আগে খোলা এই পেজে চলতি 47তম বিসিএস এর প্রশ্ন আসল বলে দাবি করা হয়েছিল। পাবলিক সার্ভিস কমিশনের নজরে আসার পর এই বিষয়ে মনিটরিং শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। পুলিশ জানায়, গ্রেফতার স্বাধীন মিয়া রংপুরের একটি বেসরকারি পলিটেকনিক থেকে পাশ করে বর্তমানে একটি প্রাইভেট ইনস্টিটিউটে পড়াশোনা করছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল টিমের উপর হামলা চালিয়ে 3 সদস্যকে গুলিবিদ্ধের ঘটনায় মামলার প্রধান আসামি আবু সৈয়দকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র ও 3 রাউন্ড গুলি। একই সঙ্গে কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে তাণ্ডবের ঘটনায় টিকিট কালোবাজারির দালাল চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের মহেশখালীর কালামার ছড়া এলাকায় 11 সেপ্টেম্বর রাতে টহলরত পুলিশের উপর হামলা চালায় অস্ত্রধারী ডাকাত দল। গুলিতে গুরুতর আহত হন এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও মাসুদ হোসেন। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত 8 জনকে গ্রেপ্তারের পর মূল হোতা হিসাবে উঠে আসে আবু সৈয়দের নাম। সোমবার রাতে বান্দরবনের লামা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সৈয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সকালে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি 1 বন্দুক, 2টি এলজি ও 3 রাউন্ড কার্তুজ। পুরো ঘটনার যে নেতৃত্ব দানকারী যে নিজের থেকে উপস্থিত থেকে গুলি করেছে এবং পুরো টিমকে যে লিড করেছে আবু সাইদ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এই ব্যাপারে আমাদের যে প্রচেষ্টা এন্ডেভার এটা আমাদের এখনো অব্যাহত আছে। এদিকে কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ। শহর থেকে টিকিট কালোবাজারি সিন্ডিকেটের মূল হোতা রবিউলকে গ্রেপ্তারের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে টিকিট করে ঢুকাচ্ছে বা এটার ফুটেজ আপনাদের কাছে পাবেন। টিকিট বিক্রি যে দালাল চক্র, এর মধ্যে অন্যতম প্রধান যে রবিউল ইসলাম আছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই রাতে আরও একটি অভিযানে মহেশখালীতে তোফাইল হত্যা মামলার পলাতক আসামি বায়েতুল্লাহকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এটা আমরা দ্রুত সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। উজানের ঢলে ফুলে ফেপে উঠছে তিস্তা। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 5 জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। ফসলের ক্ষেত তলিয়ে যাওয়ায় বিপাকে কৃষক। পানি নিয়ন্ত্রণে খুলে রাখা হয়েছে ব্যারেজের জলকপাট। এদিকে রাঙামাটিতে দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী কয়েক হাজার পরিবার। চুয়াডাঙ্গায় পানির তোড়ে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ। উজানের ঢলে বেড়েছে তিস্তার পানি। নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ 5 জেলায় নিচু এলাকা প্লাবিত হয়েছে, তলিয়েছে ফসলের ক্ষেত। কুড়িগ্রামের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল সহ নিম্নাঞ্চল ডুবে গেছে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। উজানে ভারী বৃষ্টির কারণে আগামী 2 দিন পানি বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি ঝরি নামে কিছু পানি আবার তলায় গেছে। পানির জোর, পানি খুব হয়েছে, ওই জন্য আমরা ধান কাট পেয়েছি। ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার দুপুরেই খুলে দেয়া হয়েছে ব্যারেজের সবগুলো জলকপাট। পানি না কমা পর্যন্ত খোলা থাকবে। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে ভেঙে গেছে ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ, ভেসে গেছে জাগদেয়া পাট। নিম্নাঞ্চলের ফসলি জমি ডুবে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। 2 দিকে ভেঙে 2 দেওয়াল ভেঙে হঠাৎ করে ব্রিজটা ভেঙে পড়ে যায়। এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার চলাচলের যে ব্যবস্থা
সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। পাট জাগ দিয়া ছিল, এগুলো চলে গেছে অনেকের। আমরা সবাই চাই দ্রুত এই ব্রিজ মেরামত হোক। এদিকে রাঙামাটিতে এখনও পানিবন্দী লংদু, বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও সদরের কয়েক হাজার পরিবার। উজানের ঢলে হ্রদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বাঁধের 16টি জলকপাট এক সপ্তাহ ধরেই 2.5 ফুট করে খোলা রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ফিলিস্তিনের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অনেক পরে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে কেউ কারো মুখোমুখি নয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা। আমরা তো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী দেওয়ার সিদ্ধান্ত 4 বছর আগে নেওয়া হয়েছে এবং তারপরে এই সরকারের আমলে সেটাতে প্রতিদ্বন্দ্বিতা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এটা লেখা উচিত ছিল ফিলিস্তিন বাংলাদেশের মুখোমুখি, কারণ আমরা অনেক আগে এটার ক্যান্ডিডেট দিয়েছি এবং আমাদের প্রতিযোগিতা ছিল আসলে আমাদের মধ্যে এবং সাইপ্রাসের মধ্যে। অনেক পরে ফিলিস্তিন এটাতে যোগ দিয়েছে এবং আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি এই ব্যাপারে। এটা নর্মালি করা স্বাভাবিক ছিল। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ শীর্ষ নেতারা গণহত্যায় উস্কানি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। 72 পাতার এই তদন্ত প্রতিবেদনকে এখন পর্যন্ত জাতিসংঘের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে প্রতিবেদনটিকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এদিকে গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এতে এখনো পর্যন্ত 41 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নেতারা যেখানেই থাকুক না কেন ইসরায়েল তাদের নিশানা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলে তেল আবিবের পদক্ষেপকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। মঙ্গলবার 72 পাতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। একে এখন পর্যন্ত গাজা যুদ্ধ শুরুর পর জাতিসংঘের সবচেয়ে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করা হয়েছে। কমিশনের প্রধান নাভি পিল্লাই আল জাজিরাকে জানান, প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের প্রকাশ্য বক্তব্য ও নির্দেশেই গাজায় গণহত্যা চালানো হয়। এই 3 জনের ভুলের দায় ইসরায়েল রাষ্ট্রের উপরই বর্তায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এই প্রতিবেদনকে মিথ্যা ও ভুল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। উল্টো প্রতিবেদন তৈরিকারীরা হামাসের পক্ষ নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে এই তদন্ত কমিশনকে অবিলম্বে বিলুপ্তের দাবি জানানো হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জোহান্সবার্গের ফোর্টসবাক সিলভার স্পুন রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নাজমুল হোসেনের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল আলম তরুণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমিনুল হক মমিন। উপস্থিত ছিলেন ইমরান আলী বাবুল, ইসমাইল হোসেন মোশাররফ সহ আরও অনেকে। কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কেসিসিআই ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয় নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন এই উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 2016 সালে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এর মধ্যে সহযোগিতা প্রোটোকল সই হলেও তেমন কার্যক্রম চোখে পড়েনি। এবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহযোগিতায় কেসিসিআই এর আমন্ত্রণে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরে যায়। মঙ্গলবার সকালে কুয়েত সিটির কেসিসিআই ভবনে বৈঠক হয় দুই দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের। আমরা এখানে কুয়েতের বিজনেস কাউন্সিল প্লাস কুয়েতি বিজনেসম্যান তাদের সাথে আজকে পার্টিসিপেট করেছি এবং তাদের প্রস্তাবনা শুনেছি। এনভায়রনমেন্ট দেখবো এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে নতুন করে আমরাও ইনভেস্ট করার ইন্টারেস্টেড আছে এবং আমরা ওনাদের সাথে সহযোগিতা করব। বৈঠকে তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা। কমার্স থেকে এবং বিভিন্ন
ওষুধ কোম্পানি, গার্মেন্টস কোম্পানি আমরা বিভিন্ন প্রতিনিধি দিয়েছি। আশা করি এর মধ্যে একটা পরিচিতি এবং একটা অপরের জানার পরে তো ব্যবসা শুরু হবে। আই থিঙ্ক এটা গুড রিলেশন উই আর স্টার্টিং নাও। 2016 সালে প্রোটোকলে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন ও যৌথ উদ্যোগের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে এগোয়নি। এবার নতুন করে সূচনা করতে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং কুয়েতের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি প্রোটোকল অব কোঅপারেশন স্বাক্ষরিত হয়। দুঃখজনক হলো সত্য যে 2016 সাল থেকে 2025 এই 9 বছরের মধ্যে কোনো আমাদের বৈঠক আসলে অনুষ্ঠিত হয়নি। তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে আমরা এই বৈঠকটি আয়োজন করতে পেরেছি এবং মিনিস্ট্রি অব কমার্স এখানে সহযোগিতা করেছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাজ মোহাম্মদ আল উদেহ বলেন, এই বৈঠক ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতার পথ খুলে দেবে। বাংলাদেশের জন্য কুয়েতের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। আজকের বৈঠকের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও কুয়েতি ব্যবসায়ীদের সরাসরি আলোচনার মাধ্যমে নতুন সুযোগ তৈরি করা। আমরা বাংলাদেশের প্রতিনিধি দলের পাশে আছি এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা অব্যাহত রাখব। দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সীমিত হলেও নতুন প্রোটোকল ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কুয়েত অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে মনে করছেন অনেকে। কুয়েতে চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত কুয়েতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের এই বৈঠকে বাংলাদেশের জন্য নতুন এক দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতের চেম্বার অব কমার্স থেকে মঈন সুমন, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য iOS 26 অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। স্থানীয় সময় সোমবার প্রকাশিত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটিকে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেটগুলোর একটি বলা হচ্ছে। নতুন এই অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে আধুনিক লিকুইড গ্লাস ডিজাইন। ফোন অ্যাপে এসেছে নতুন কল স্ক্রিনিং ও হোল্ড অ্যাসিস্ট ফিচার। মেসেজিং সেবা যুক্ত হয়েছে গ্রুপ পোল, কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং আরও উন্নত ফিল্টারিং ব্যবস্থা। পাশাপাশি রয়েছে অ্যাডাপটিভ পাওয়ার মোড, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। এছাড়া রয়েছে লাইভ ট্রান্সলেশন ব্যবস্থা। তবে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলো কেবল সর্বশেষ মডেলের আইফোনেই পাওয়া যাবে। ইতালির রাজধানী রোমে বাড়ছে পর্যটকদের আগমন। লাখো মানুষের পদচারণায় চাঙ্গা হচ্ছে অর্থনীতি। এতে লাভবান হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালির রাজধানী রোমে গ্রীষ্মকাল প্রায় যায়। সাধারণত গ্রীষ্মকালের বিদায় ঘিরে জমজমাট হয়ে ওঠে এই পর্যটন নগরী। তবে এবার যেন বিদায় দেওয়ার অনেক আগেই জমে উঠেছে শহরে বিভিন্ন পর্যটন কেন্দ্র। এতে লাভবান হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। স্থানীয়রা বলছেন, এই সময় বিপুল সংখ্যক পর্যটকের আগমনে সমৃদ্ধ হচ্ছে ইতালির অর্থনীতি। 21 সেপ্টেম্বর শেষ হচ্ছে ইতালির গ্রীষ্মকাল। এই সময়েও বিপুল সংখ্যক পর্যটক দেখা যাচ্ছে। এতে করে ইতালির অর্থনীতি আরো বেশি সমৃদ্ধ হচ্ছে। রোমের মেয়র অনেক সংস্কার করেছে নগরীতে। গত বছরের তুলনায় এবছর সামারের শেষ পর্যায়ে এসে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা বাঙালি যারা আছি, যারা এদেশে ট্যুরিস্ট ব্যবসা বাণিজ্য করি ট্যুরিস্টদের নিয়ে, তারা খুব ভালো বিজনেস করতে পারছে। রোমের দর্শনীয় স্থান মুসুলিনের সাবেক পার্লামেন্ট ভবন, ভেনেসিয়া প্যালেস, ক্রেভি ফাউন্টেন সহ সর্বত্রই দেখা মিলছে বিপুল সংখ্যক পর্যটকের। 2024 সালে পর্যটকরা খরচ করেছেন 5.5 কোটি ইউরো। চলতি বছর অর্থাৎ 2025 সালে এই সংখ্যা 6,000 কোটি ইউরো ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সময় সংবাদ, ইতালি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিয়ার নিয়ে মতবিরোধী রাজনীতির মাঠে উত্তাপ। আনুপাতিক হারে ভোট হলে বন্ধ হবে টালবাহানা, বলছে জামাত। জাতীয় স্বার্থের বাইরে গেলে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি বিএনপির। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা যে কোনো সরকারের নৈতিক দায়িত্ব ট্রাইব্যুনালে নাহিদ। আওয়ামী দুঃশাসনের বিচার হলে সতর্ক হবে ভবিষ্যতের শাসকরাও। জবানবন্দির পর মাহমুদুর। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।